হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে দুপুরে তো একটা ভিডিও অলরেডি চলে এসছে, তো সেখানে তো আমি বলেইছিলাম, সেটা আর এখানে বলছি না। যারা দেখোনি দেখে নিতে পারো, মানে দ্য মোস্ট ওয়েটেড ভিডিও বলতে পারো, সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে ওই ভিডিওটাতে, এবং ভিডিওটার পারফরমেন্সও সেটাই বলছে। ভিউজ বলো, ওয়াচ টাইম বলো, সিটিআর বলো, সবই প্রচুর বেশি। তোমরা মেবি হয়তো ভিডিওটা খুব পছন্দ করেছো। তো যাই হোক, তোমরা ভালোবাসলে ডেফিনেটলি সেটা আমার কষ্টটা সার্থক, আর কিছুই না। আচ্ছা, আজকে আমাদের যেহেতু 3 তারিখে বলাই ছিল যে আমরা একদিন বাদে একদিন করে WBCS প্রিলিমসের 2022 যে 22 প্রিলিমসের জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো লাস্ট 10 বছরের, মানে 2021 থেকে 2012 সালের যে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। এবং আমাদের অবজেক্টিভ ইংলিশের টপিকটা চলছিল। তো আরেকটা জিনিস আজকে একটু ক্লাসের শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে একটু অ্যানাউন্স করতে চাই। আমি ডিসাইড করেছিলাম শুধুমাত্র অবজেক্টিভ ইংলিশটাই হবে, বা এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম শুধুমাত্র অবজেক্টিভ ইংলিশটারই প্রিভিয়াস ইয়ার করাবো, এটা ভেবে রেখেছিলাম। যদি তোমরা বলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আগের ভিডিওটাতে যেরকম তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে, মানে আমি এক্সপেক্ট করিনি যে সবাই মিলে এত রিকোয়েস্ট করবে ইংলিশটা কভার করাবার জন্য। যদি ইংলিশের ক্লাসগুলো পছন্দ হয়, দেন তোমরা আমাকে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাতে পারো যে অন্য সাবজেক্টগুলো, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এরকম যা যা সাবজেক্ট আছে সেগুলোরও প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন আমরা সলভ করবো কিনা। যদি বলো তাহলে WBCS প্রিলিমস আসতে এখনও মোটামুটি 3 মাস মতো তো সময় রয়েছে আমাদের হাতে। তো সেই 3 মাসের মধ্যে অন্তত ইংলিশের পরে আরও একটা সাবজেক্ট আমরা শুরু করে দিতে পারি, দেন ওটা কমপ্লিট হয়ে গেলে আরও একটা শুরু করতে পারি। যতটা আমাদের পক্ষে এই টাইম পিরিয়ডের মধ্যে সম্ভব হবে আমরা ততটা তাহলে করতে পারি। যদি তোমরা চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ইংলিশ কমপ্লিট হয়ে গেলে অন্য আর একটা সাবজেক্টও শুরু করে দেবো। আচ্ছা, আর একটা কথা বলি, আমার আজকে গলায় খুব বেশি জোর নেই, যে দেখে বুঝতেই পারছো শরীর ভালো না, জ্বর কাল থেকে। তো সেই কারণে আমি আস্তে আস্তে কথা বলছি আজকে ক্লাসটা, যার জন্য অনেকটা লেন্দি হবে। তোমরা একটু স্পিড বাড়িয়ে 1.5x দিয়ে স্পিডটা বাড়িয়ে দিও, তাহলে অসুবিধা হবে না। যেহেতু আমি ধীরে ধীরে কথা বলবো, তো এতটা সময় ধৈর্য না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি আমরা আজকে, বেশি অন্য কথায় যাচ্ছি না, ডিরেক্ট কোশ্চেনে চলে আসছি। 2020 ফার্স্ট কোশ্চেনে। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে? হি সলভ দ্য ড্যাশ প্রবলেম। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা। আর বইয়ের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করছিল, এর আগের দিনের ক্লাসে কিন্তু আমি এই বইটা দেখিয়েছিলাম, যে আমি এই বইটার থেকে মানে লাস্ট 5-6 বছর এটার থেকে করাচ্ছি, তার পরেরগুলো স্ক্যানার থেকে করাবো। আর WBCS স্ক্যানারও সবার কাছে আশা করি থাকে, WBCS যারা প্রিপারেশন নেয় তাদের অবশ্যই স্ক্যানারটা রাখতে লাগে। তো ফার্স্ট কোশ্চেনে আসছে, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম। অপশান কী কী দিয়েছে? এতে বলছে হার্ডলি, বিতে বলছে হার্ড, সিতে বলছে হার্ডলিয়ার, ডিতে বলছে হার্ডলিয়েস্ট। তো আমরা আগের দিনের মতোই ঠিক ওইভাবেই আলোচনা করব, মানে অপশান এলিমিনেট করব, যে কোনটা হতে পারে না আগে সেগুলো দেখব। হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, কঠিন অঙ্কটা বা কঠিন কিছু সে সলভ করলো, রাইট? তো কি বলছে? হার্ডলি। হার্ডলি কথাটার মানে কি? কখন আমরা হার্ডলি কথাটাকে ব্যবহার করি? দ্যাট ইজ রেয়ারলি, দ্যাট ইজ নেগেটিভ সেন্সে। যখন কোনো জিনিস খুব কম হয়ে থাকে, একদমই খুব কম হয়, বলে না আমি তোকে তো হার্ডলি দেখতে পাই, মানে কি তোকে তো আমি দেখতেই পাই না। হার্ডলি কথাটা ঠিক ব্যবহার হয় যখন কোনো কিছু না, বা নেগেটিভ সেন্সে। তো হার্ডলি কথাটা প্রথমেই হার্ডলিটাকে কেটে দাও, হার্ডলি কোনোভাবেই হতে পারে না। এবার সিতে দেখো হার্ডলিয়ার, কি কারণে এখানে কিসের, এখানে কম্পারেটিভ সেন্স আসছে কিসের জন্য? হার্ডলি, হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট, এই ধরনের কম্পারেটিভ সেন্সে তো বলেনি যে অমুকের থেকে অমুক, অমুকের থেকে বেশি, বা এ সব থেকে বেশি ভালো, এরকম কোনো রকম তো তোমার বলেনি। এটা তো একদম সিম্পলভাবে বলেছে, সে একটা কঠিন কিছুকে সলভ করেছে। তো কঠিন কথাটার মানে এখানে একমাত্র অপশান বি হয়, দ্যাট ইজ হার্ড। হার্ড মানে শক্ত, তাই তো? তো অপশান বি খুবই সিম্পল, মানে এটাতে এমন কিছু আহামরি রকেট সায়েন্স আছে বলে তো আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না। অপশানটা খুবই সোজা এবং অ্যান্সারটা হবে হার্ড। হি সলভ দ্য হার্ড প্রবলেম, কঠিন বিষয়টাকে সে সলভ করে ফেললো। তো এটা এই সেকশনটা লাস্ট ক্লাসে তো আমরা বলছিলামই যে কোনটা গ্রামার কোনটা ভোকাবুলারি থেকে আমরা টিক করব। তো এটার পাশে জি লিখে রাখো, যেহেতু এটা তোমার অ্যাডজেক্টিভ ফর্ম, তো অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, তো সেই হিসেবে এটা আমরা গ্রামাটিক্যালের মধ্যে ধরবো। তো 1 নম্বরের পাশে জি লেখো, এবং এরপর আসবো হচ্ছে 2 নম্বরে। আর যেগুলো ভোকাবুলারি থেকে আসবে, যেগুলো মুখস্থ করতে হবে, সেগুলোর পাশে আমরা ভি লিখবো, রাইট? আগের দিনের ক্লাসে আমরা দেখেই এসেছি, তো সুতরাং আমি এখন আর বেশি ডিটেলসে যাচ্ছি না। যারা এখন অবধি 1 নাম্বার ক্লাস দেখোনি, আমি তাদের বলবো এক্ষুনি এই ক্লাসটা স্টপ করে দাও, দিয়ে 1 নাম্বার ক্লাসটা আগে দেখো, দেখে 2 নাম্বার দেখো। কারণ 1 নাম্বার ক্লাসে আমরা অনেক বেশি ডিটেলসে যে জিনিসগুলো আলোচনা করে ফেলেছি, একই জিনিস তো রোজ দিনের ক্লাসে বলবো না সেগুলো। তো সেটা একদম প্রথম থেকে দেখতে দেখতে থাকো, তাহলে জিনিসটা রিলেট করতে পারবে। 1 নাম্বার না দেখে 2 নাম্বারটা বোঝাটা ডিফিকাল্ট হবে। এরপর 2 নম্বর কোশ্চেন দেখবো, দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস। জেনোসাইড কথাটার মানে কি? এটার পাশে লিখে রাখো 1 ওয়ার্ড। এর আগের দিনও আমরা বেশ কিছু পেয়েছিলাম, যে লাভ অফ ওয়ান সেলফ। তো আমি তখন বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন কিন্তু এভরি ইয়ার WBCS প্রিলিমসে 1-2 করে থাকে, ঠিক আছে? তো দেখো এখানে 2020 সালেও সেম এসেছিল। জেনোসাইড কথাটার মানে কি? কি অপশন দিয়েছে? রেশিয়াল কিলিং। রেশিয়াল কিলিং মানে হচ্ছে
জাতির ওপর নির্ভর করে যদি কাউকে হত্যা করা হয়, দ্যাট ইজ যেরকম তোমার নাজিদের ওপর করা হয়েছিল, হিটলার অত্যাচার করেছিল যে এরা হোয়াইটিশ পিপল, এরা ব্ল্যাক পিপল, তো এদেরকে অত্যাচার করে, এরা সুপিরিয়ার, এরা ইনফিরিয়ার, এই অত্যাচারটাকে বা এই মানে নট অনলি অত্যাচার, অ্যাকচুয়ালি মেরে ফেলা, কিলিং করাটাকে বলা হয়ে থাকে রেশিয়াল কিলিং। এরপর আসবে হচ্ছে মার্ডার, খুন করা, সুইসাইড মানে আত্মহত্যা করা, স্লটার মানে হচ্ছে বলি দেওয়া। আমরা যখন কোনো কিছু কাউ স্লটার কথাটার মানে কি গোহত্যা, বা ধরো তোমার এই যে অ্যানিমাল স্লটার মানে কি অ্যানিমালদের বলি দেয়, তো সেটাকে বলা হয়ে থাকে স্লটার। তো সেই হিসেবে এখানে কি হয়, এটা তো ডেফিনেটলি কিন্তু পুরোটা মুখস্থর ওপর, বা যদি কখনো বই পড়ে থাকো বইয়ের মধ্যে ওয়ার্ডটা পেয়ে থাকো ডেফিনেটলি জানবে। আর বাকিগুলোর সাথে আমার মনে হয় না এটা মানে খুব কঠিন কিছু, এটা বোঝাই যাচ্ছে। অপশন এ অ্যান্সার হবে, দ্যাট ইজ রেশিয়াল কিলিং। জেনোসাইড কথাটার মানে হচ্ছে রেশিয়াল কিলিং, যেটা আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে বা হিস্ট্রি সেকশনে মোটামুটি এই ওয়ার্ডটা কিন্তু পড়ে এসেছি। এছাড়া এটা পড়ছে ওয়ান ওয়ার্ড মানে ভোকাবুলারি সেকশন থেকে, তো এটার পাশে লিখে রাখো, 2 এর পাশে লেখো ভি। এরপর 3 নম্বরে এসো, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। দেখো গতকালের ক্লাসটা, মানে গতকাল বলতে ফার্স্ট ক্লাসের কথা বলছি, প্রথম ক্লাসেও কিন্তু আমরা দেখেছিলাম একটা সাফিক্স প্রেফিক্স এসছে। তো আমি কি বলেছিলাম, দেখবে প্রায় বছরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা করে সাফিক্স প্রেফিক্স রিলেটেড কোশ্চেন থাকে। তো 2020 সালেও সেম সাফিক্স এবং প্রেফিক্স থেকে আসলো, বাট এখানে আর ওই ইয়েটার কথা বলো না, অ্যান্টোনিমের কথা বলো না। আগের দিন যেরকম ক্যাপাবল ইনক্যাপাবল বলেছিল অ্যান্টোনিমের ক্ষেত্রে, তো এখানে না, এখানে জাস্ট বলেছে সাফিক্স বা প্রেফিক্স বলতে। তো সেক্ষেত্রে তোমরা এটাকে গ্রামার ফর্মের মধ্যেও ধরতে পারো, বা মুখস্থ যদি করতে চাও ডেফিনেটলি এটা মুখস্থর মধ্যেও পড়ে, একেবারে যে পুরোপুরি গ্রামার পড়ে তা বলবো না, ছোটোবেলা আমরা এগুলো গ্রামার সেকশনেই হয়তো পড়েছিলাম, বাট হ্যাঁ এটাকে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভোকাবুলারি ধরতে পারো। বাট এগুলো হুবহু মুখস্থ করার প্রয়োজন মনে পড়ে না, মানে করার দরকারও পড়ে না, এগুলো মোটামুটি আমরা জানি। কি বলছে অপশন, এমবার্কের বলেছে ডিজ এমবার্ক, আন এমবার্ক, ইন এমবার্ক, ইম এমবার্ক। তো আমরা এটা এর মানে এটা তো কমন, এটা আশা করি সেভাবে কিছু মানে কঠিন কিছু নয়। ডিজ এমবার্ক, ডেফিনেটলি অপশন এ হবে ডিজ এমবার্ক। এমবার্কের আগে সবসময় ডিজ বসে। এরপর 4 নম্বরে আসবো। আচ্ছা, এটার পাশে চাইলে ভোকাবুলারি লিখতে পারো, ঠিক আছে। 4-এ দেখো, বেবিজ ড্যাশ ওয়েন দে আর হাংরি। কি কি অপশন আছে, বাচ্চারা কি করে যখন তাদের খিদে পায়, ক্রাইজ, ক্রাইড, ইডি, আর বেবিজ আর ক্রাইং ওয়েন দে আর হাংরি, বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি। তো অপশানে কি কি আছে একটু ভালো করে আমরা বুঝবো। প্রথমটা বলেছে ক্রাইজ, ক্রাইজ কেন হবে না, বেবিজ বলেছে মানে হচ্ছে প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল ফর্ম। তো আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম যদি হয় লাস্টে এস বা ইএস বসে। তো এখানে তো বলেছে বেবিজ মানে অনেকগুলো বাচ্চা, তো ডেফিনেটলি কি হবে, ভার্বের ডিরেক্ট ফর্মটা বসবে, ক্রাই, কোনো আইএস বা ইএস কিছু বসবে না। আর বাকিগুলো কেন হবে না, ইডি রয়েছে পাস্ট টেন্স, সুতরাং এখানে হবেই না, এখানে পাস্ট টেন্সের কোনো কথাই আসছে না। আর একটা বলেছে আর ক্রাইং, বাচ্চারা কাঁদিতেছে যখন তাদের খিদে পেয়েছে, তো এটা এর সাথে যায় না, ঠিক আছে। এটা তোমার কন্টিনিউয়াস প্রসেস নয় যে বেবিজ আর ক্রাইং ওয়েন দে আর হাংরি, এরকম নয়। বলছে বাচ্চা, এটা চিরসত্য, বাচ্চাদের যখন খিদে পায় তখন বাচ্চারা কাঁদে, তো এটা এই মুহূর্তে ঘটছে এরকম কোথাও বলা নেই, ঠিক আছে। লাইনের মানে সেন্সটা সেটা বলছে না, তো এটা সিম্পল হবে একদম। এটা হচ্ছে তোমার প্লুরাল ফর্মে, তো বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি, এটা হবে তোমার ভার্বের ফর্ম যেহেতু গ্রামার। 5-এ লেখো, 5টা দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি হাউ ফর দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, সরি হোয়াট ইজ দ্য বিলো ফর দ্য কারেক্ট অপশন। তো এটাও এর আগে 2021-এর কোশ্চেনে এরকম একটা কোশ্চেন ছিল এবং বলেও ছিলাম প্রায় বছরই এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টির থেকে ভালো পলিসি বা বেস্ট পলিসি আর কিছু হতে পারে না। তো এখানে আমরা কিভাবে আর এটাকে এক্সপ্রেস করতে পারি, রাইট। আগের দিন বলেছিলাম, মনে করে দেখো যে কোনটার উপরে মেন এমফাসাইজ থাকছে। এখানে বলেছে ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি জিজ্ঞাসা করছে। বিতে বলছে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি নয়, হ্যাঁ 100বার অনেস্টি বেস্ট পলিসি। ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, না এটা গ্রামাটিক্যাল ভুল লাগছে। হোয়াই ইজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কেন অনেস্টি বেস্ট পলিসি। তো বাকি কোনোটাই হয় না, একমাত্র অপশান বি হয়। কারণ কি, যখন আমরা কোনো জিনিসটাকে স্টেটমেন্ট ওয়াইজ বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন সেটার শেষে আমরা কি লিখতে পারি, ইজন্ট ইট, তাই নয় কি। আমি ধরে নিতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির পেছনে নিশ্চয়ই এরকম একটা কিছু আছে, ইজন্ট ইট, অনেস্টি হচ্ছে সব থেকে ভালো পলিসি বা বেস্ট পলিসি, তাই নয় কি। তো তখন বলতে হবে অনেস্টি কি বেস্ট পলিসি নয়। তো বিষয়টা হচ্ছে এরকম, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো কীরকম বলি,
আমার ফিলোসফি ছিল 11-12 কলেজ লাইফে, আমি 4 বছর ফিলোসফি পড়েছি। ফিলোসফিতে বেশ কিছু এরকম ধরনের লজিক্যাল জিনিসপত্র থাকতো। তো সেখানে বলা থাকতো কে ভারত মাতাকে সবাই ভালোবাসে বা নিজের দেশকে সবাই ভালোবাসে। তো ওটার উল্টো ওটা কি হতে পারে, কে নিজের দেশকে ভালোবাসে না শুনি, তার মানে কি সবাই নিজের দেশকে ভালোবাসে। তো এই স্টেটমেন্টটার মানে এরকমই যে অনেস্টি বেস্ট পলিসি, তাই নয় কি, অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। তো এইরকমই আর কি, ঠিক আছে। তো অপশন বি হবে অ্যান্সার। এটাও সেন্টেন্স যেহেতু ডেফিনেটলি গ্রামার সেকশন। এরপর 6 দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার মিনস, তো এটাও ইডিয়াম, পাশে লিখে রাখো ইডিয়াম, ভোকাবুলারি সেকশন। এবং ডেফিনেটলি এটার মানেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ইদার তোমার বই পড়ে কোথাও তুমি হয়তো ওয়ার্ডটার সাথে পরিচিত হয়েছো সেটা হতে পারে, বা তোমার বই মুখস্থ হয়েছে কোথাও থেকে পড়ে সেটাও হতে পারে। তো কি কি অপশন দিয়েছে, ড্র্যাগ ওয়ান সেলফ, হেল্প ওয়ান, গেট অ্যাংরি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। তো জিনিসটা ভালো করে খেয়াল করো, পুল ইয়োর সেলফ টুগেদার, নিজেকে কন্ট্রোল করা। পুল ইয়োর সেলফ টুগেদার মানে কি, নিজের যে রাগ বা যাবতীয় যা সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে নিজের মধ্যে চেপে রাখা। তার মানে কি, কাম ডাউন বাই ওয়ান সেলফ, নিজেকে শান্ত করা, কন্ট্রোল করা। তো অপশান কি হবে, ডি, অ্যান্সার হবে ডি। এরপর 7 আসবো, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। অপশান কি কি দিয়েছে, লেটলি, এই দেখবে এই লেটলি এগুলো পিএসসির খুব ফেভারিট। প্রত্যেক বছর লেটার, লেটলি, ল্যাটার এই ধরনের ওয়ার্ড দিয়ে বেশিরভাগই ইংলিশে কোশ্চেন থাকে। আমি লাস্ট 4 বছর মানে 2018 সাল থেকে তো অ্যাটলিস্ট দেখছি, আর এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গিয়ে তো দেখছি একই জিনিস থাকে। তো কি কি আসছে, হি উইল রিচ হোম, লেট অ্যাট ইভিনিং, লেটার অ্যাট ইভিনিং, লেটেস্ট অ্যাট ইভিনিং। বাবা, লেটলি আর লেটেস্ট সবার আগেই বাদ হয়ে যাবে, কোনোভাবেই হয় না। এক হতে তোমার মনে কনফিউশন আসতে পারে লেটার অ্যাট ইভিনিং, আর একটা আসতে পারে লেট অ্যাট ইভিনিং। তো যে কোনো সময়ের আগে যদি বলে না যে সে রাতে অমুক সময় পৌঁছবে, লেট অ্যাট নাইট, হি উইল রিচ অ্যাট হোম লেট অ্যাট নাইট, লেট অ্যাট ইভিনিং। এই টাইমের আগে এটা সবসময় লেটার বা লেটার এই ধরনের ওয়ার্ড হয় না, সবসময় লেট হয়। ঠিক যেরকম ঘড়ি দেখার ক্ষেত্রে বাই হয়, বেশ কিছু ওয়ার্ড থাকে না প্রিপোজিশনের ক্ষেত্রে, বা এরকম যেটার পরে যেটা হয় আর কি, এরকমটা আমরা শুনেই অভ্যস্ত। তো সেই কারণে এখানে কি হবে, লেট অ্যাট ইভিনিং, ঠিক আছে। এটাও আসছে তোমার ভার্বের ফর্ম হিসাবে তুমি যদি ধরো, তাহলে সেক্ষেত্রে গ্রামাটিক্যালের মধ্যে ধরতে পারো, ঠিক আছে। কারণ এগুলো মুখস্থ করে তো ওভাবে হয় না, এগুলো অ্যাকচুয়ালি বই পড়ে পড়ে গ্রামার যাদের বেশ ঠিকঠাক থাকে তাদের আস্তে আস্তে হয়েই যায়। এরপর আসবো 8 নাম্বার, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দি লেচারিয়াস ইজ। তো ডেফিনেটলি এটার মানে তোমাকে জানতে হবে। তুমি যদি মানে না জানো, আমি বলবো স্কিপ করে যাও যদি তুমি মানেটা না জানো, কারণ ওয়ার্ডটা খুব একটা কমন ওয়ার্ড নয়, সবসময় যে আমরা শুনি সেরকম ওয়ার্ড নয়। লেচারিয়াস কথাটার মানে হচ্ছে লম্পট, যারা আমরা বলি না বড্ড বাজে লোক, লম্পট লোক, তো দুষ্ট লোক বা লম্পট লোককে লেচারিয়াস বলে। আর এটার একটাই মাত্র ইয়ে রয়েছে, কারেক্ট অ্যান্টোনিম রয়েছে, সেটা হচ্ছে চ্যাস্টি, মানে তার ঠিক উল্টো, ভালো মানুষ, ঠিক আছে। কারণ এছাড়া দেখো বাকি যেগুলো রয়েছে, প্যাশনেট এর সাথে কোনোভাবেই যায় না, ন্যাস্টি আর ডার্টি দুটো মানেই ওই লম্পটের মতোই, একমাত্র চ্যাস্টিটাই রয়েছে যেটা ভদ্র বা ভালো কিছুকে বোঝায়, সেটা ঠিক তার উল্টো। এটা মুখস্থ না থাকলে করো না, পাশে ভোকাবুলারি লেখো, অ্যান্টোনিম লেখো, ঠিক আছে। এরপর 9 নম্বরে আসবো। আসলে মানে জ্বর তো, চোখে কিছু বইয়ের লেখাগুলো ঠিকমতো দেখতেই পাচ্ছি না, লাইনগুলো মনে হচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে 9 নম্বরে কি বলছে, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। এটা আসছে প্রিপোজিশন থেকে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ডিলসের পরে কি হয়, তো এখানে আমরা অপশান দেখবো, ডিলস অফ, ডিলস উইথ, ডিলস ইন, ডিলস অন। তো তুমি তো সবার আগে যারা একটু পড়াশোনা করে বা একটু প্রিপোজিশন পড়েছে, তারা সবার আগে এ আর ডি কে বাদ দিয়ে দিতে পারে। ডিলস অফও হয় না, ডিলস অনও হয় না, কিন্তু কনফিউশন আসে কিসের মধ্যে, ডিলস উইথ, কারণ আমরা ডিলস উইথ কথাটা শুনেছি আর ডিলস ইনও কথাটা শুনেছি। তো এক্ষেত্রে কোনটা হতে পারে এটা একটু জেনে রাখো। যদি কোনো জিনিস মানুষ হয়, উইথ কোনো প্রোডাক্ট বা মেটেরিয়াল হয়, ইন, ঠিক আছে। তো এখানে বলেছে কসমেটিক গুডসের মধ্যে এ ব্যবসা করে থাকে। তো কসমেটিক ইজ আ মেটেরিয়াল, নট আ হিউম্যান বিং। তো হি ডিলস ইন কসমেটিক গুডস, রাইট। যদি এটা মানুষ থাকতো, আই উইল ডিল উইথ হিম, আমি ওর সাথে আমি এই বিষয়টা ডিল করে নেব। তো আমরা মানুষের ক্ষেত্রে সেটাই উইথ ব্যবহার করে থাকি। এটা আসছে প্রিপোজিশন, পাশে লেখো ভোকাবুলারি মানে ভি। 10 নম্বরে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট, হি সেড গ্রাস ইজ গ্রিন। এটার পাশে লেখো গ্রামার, ন্যারেশন, ঠিক আছে, ন্যারেশন। সে বললো ঘাস হয় সবুজ, কি বললো, এবার অপশান দেখি। হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, বিতে বলছে হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, আচ্ছা সবুজ ছিল, এখন আর সবুজ নেই। হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন, বাপ রে বাপ। হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন। এটা আশা করি কেউ ভুলে যাওনি, মাধ্যমিক অবধি তো সঠিক, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি তো আমরা ঠিকঠাক ইংলিশ গ্রামার এগুলো পড়েই এসেছি। যদি সেটা চিরসত্য,
বা স্বতঃসত্য যেটাকে আমরা বলি হয়, তাহলে কি হয় অলওয়েজ প্রেজেন্ট টেন্স প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যেটা থাকবে সেটা ডিরেক্টলি বসে যাবে, গ্রাস ইজ গ্রিন, তো গ্রাস ইজ গ্রিন প্রথম এ হবে অ্যান্সার। সেজটা টোল্ড হয়ে যায়, এটা আশা করি আমরা জানি। সেজটা টোল্ড হয়ে যাচ্ছে যখন ওটা ইনডিরেক্টে চলে আসছে, একটা ডিরেক্ট সেন্টেন্স একটা ইনডিরেক্ট সেন্টেন্স। যখন এটা তোমার ইনডিরেক্টে আসছে তোমার হচ্ছে হি টোল্ড দ্যাট, সে বলেছিল যে ঘাস হয় সবুজ, গ্রাস ইজ গ্রিন, এবং এটা অলওয়েজ গ্রাস ইজ গ্রিনই হবে, অন্য আর কিচ্ছু হবে না, অপশান এ। এরপরে আসবো হচ্ছে 11তে, দেখো ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দি মর্নিং অ্যান্ড ড্যাশ, ঠিক আছে, এখন সকাল 9টা বাজে দার্জিলিংয়ে, এবং কি হচ্ছে দার্জিলিংয়ে দেখি তো, দেয়ার ইজ স্নো, সেখানে ছিল বরফ, ইট ইজ স্নোয়িং, বরফ পড়ছে, ইট স্নোজ, বরফ আছে, বাট ভার্বের ফর্মটা সমস্যা আছে, ইট স্নোড পাস্ট টেন্সে চলে গেছে। সি আর ডি প্রথমেই কাটা, এও কাটা, কারণ দেয়ার ইজ স্নো, যদি হ্যাঁ 100বার দার্জিলিংয়ে স্নো থাকতে পারে, বাট স্টেটমেন্টের সাথে যাচ্ছে না। এখন সকাল 9টা বাজে দার্জিলিংয়ে এবং এখানে বরফ পড়ছে, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস একমাত্র অপশান বি, ইট ইজ স্নোয়িং, এখন বরফ পড়ছে বা পড়িতেছে, ঠিক আছে, আমরা ছোটোবেলায় পড়েছিলাম না, তেছি তেছো থাকলে পর কী হবে আইএনজি বসবে। ওকে, এরপরে আসবো 12 নম্বরে, দেখো দ্য ওয়ার্ড অ্যানালগাস মিন, অ্যানালগাস কথাটার সিনোনিম কি আছে, এর আগেরটা একটু বলে দিই। 11 নম্বরটাও কিন্তু গ্রামাটিক্যাল, পাশে জি লিখে রেখো। 12 নম্বরটার পাশে লিখবে হচ্ছে এটার বলেছে কি মিন মানে হচ্ছে সিনোনিম, লেখো ভোকাবুলারি সিনোনিম। অ্যানালগাস কথাটার মানে কি, বহুবার হয়তো তোমরা মানে এই টার্মটা শুনতেও পারো, দ্যাট ইজ সাদৃশ্য, কোনো কিছুর মধ্যে যখন মিল থাকে, রাইট, কোনো জিনিসের মধ্যে বলে না তোকে আর ওকে দেখতে খানিকটা এক টাইপের, তো দ্যাট ইজ অ্যানালগাস টু হিম অর হার। তো অ্যানালগাস কথাটার মানে হচ্ছে যাকে সাদৃশ্য বা একটা কম্পেয়ার করা যেতে পারে যে দুটো জিনিসের মধ্যে, সেটা কি বলেছে অপশান, অ্যানালিটিক্যাল প্রথমেই বাদ, আর্টিফিশিয়াল বাদ, কম্পারেবল অপশান সি, আর ডিতে হচ্ছে অরিয়াল, একমাত্র অপশান সি হয় কম্পারেবল, যেটা হচ্ছে সাদৃশ্য কোনো জিনিসের মধ্যে বা খুঁজতে গেলে বা দুটোর মধ্যে যদি মিল খুঁজতে হয় তখন কোনো জিনিসকে কম্পেয়ার করতে হয়, তো এটা হচ্ছে কম্পারেবল যেটার মধ্যে মিল আছে বা লাইকলি, ঠিক আছে। এরপরে আসবো 12 হয়ে গেল, 13তে বলছে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা আবার কমপ্লেক্স, এটার পাশে গ্রামার লিখে রাখো, সেন্টেন্সের বলেছে টাইপ অফ সেন্টেন্স কি হয়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আশা করি সবার মনে আছে, ছোটোবেলায় পড়েছি আমরা। অপশান মানে কোশ্চেনটা কি দিয়েছে, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, সবাই ক্রিসমাসের সময় খুব খুশি থাকে, এটাকে কমপ্লেক্স বানাতে হবে, সিম্পলদের রয়েছে কমপ্লেক্সে আনতে হবে। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি, যখন ক্রিসমাস হয় তখন সবাই খুব খুশি থাকে। বিতে কি বলছে, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি, ও মা এ তো সিম্পলেই রয়ে গেল, শুধুমাত্র উল্টে দিল জিনিসটা, প্রথমে বিটার ওপরে কাটা দিয়ে দাও, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এটাও সেই সিম্পলেই থেকে গেল। ডি এভরিওয়ান হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড, এটা গ্রামাটিক্যালি শুনতে বেকার লাগছে এবং কোনোভাবেই এটা হয় না, একমাত্র অপশান এটা সঠিক, সুন্দরও লাগছে শুনতে, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি, যখন ক্রিসমাস আসে তখন সবাই খুব খুশি থাকে, তো অপশান এ এটাও গ্রামার, অ্যান্সার হবে অপশান এ। এরপর 14তে দেখো ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে বলছে, এটার পাশে লেখো প্রিপোজিশন ভোকাবুলারিতে, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দি ট্রি, এবার অপশান কি আছে, আমরা গাছের ছায়ার নিচে বসে রইলাম, এবার আমরা এখানে কি নেব, ঠিক আছে, গাছের ছায়ার তলায়, আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি, বিলো দ্য শেড অফ দ্য ট্রি, ইন দ্য শেড অফ দ্য ট্রি, থ্রু দ্য শেড অফ দ্য ট্রি, প্রথমে তো ডি প্রথমেই শুরুতেই বাদ ডি, থ্রু কখনো হয় না, প্রথমত হয় না। এইবার কনফিউশন আসতে পারে যারা একটু কম পড়েছে বা যারা শিওর জানে না, যে শিওর জানে সে তো ঠিক আছে, বাট যে শিওর জানে না তার মধ্যে কনফিউশন আসতে পারে, আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি হতেও তো পারে, ভুল নয়, বিলো তাতেও কনফিউজড, ইনটাতেও কনফিউজড, এখানে একটু বলি বিলো তো সবার আগেই বাদ যাবে, এই বিলো গাছের নিচে হয় না, আন্ডার দ্য ট্রি হয়, ঠিক আছে, যদি হি স্যাট আন্ডার দ্য ট্রি, যদি এরকমটা বলতো সে গাছের নিচে বসে আছে তাহলে হয়তো আন্ডার হতো, এখানে কি বলেছে শেড মানে ছায়া, সে গাছের ছায়ার নিচে বসে আছে, তো ছায়া কিরকম হয়, এই ধরো একটা গাছ, এর ছায়া কতটুকু জায়গায় পড়তে পারে, হয়তো এরকম জায়গায় একটু ব্ল্যাক শেড হয়ে রইলো, তো ইট ইজ এ লিমিটেড স্পেস না, এটা তো এরকম টানা লম্বা হয়ে অনেক দূর অবধি চলে যাবে না, এটা একটা লিমিটেড জায়গার মধ্যে রয়েছে, তো আর তুমি এই ছায়াটার মধ্যে বসে আছো, ছায়াটার বাইরে কি বসেছো না, ছায়াটার নিচে বসেছো না, এখানে কনসার্ন গাছটা নয়, এখানে কনসার্ন ছায়াটা,
দ্য শেড, তো শেডের মধ্যে তুমি বসে আছো, দ্যাট ইজ ইন। ভালো করে ওয়ার্ডটা বুঝবে, কনসার্নটা কাকে নিয়ে, গাছটাকে নিয়ে না ছায়াটাকে নিয়ে, কনসার্নটা ছায়াটাকে নিয়ে, তো দ্যাট ইজ ইন। ইউ আর স্যাট আন্ডার, সরি, ইন দ্য শেড অফ দ্য ট্রি। যদি শুধু গাছ থাকতো তাহলে আন্ডার হতে পারতো। তো 14তে অ্যান্সার হবে হচ্ছে সি, অপশান সি, দ্যাট ইজ ইন। আচ্ছা, এরপরে দেখো 15 নাম্বার কোশ্চেনটা কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশান, হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার। তো এটা তোমার প্রিপোজিশন জানতে চাইছে এবং কোপের পরে একটা ওয়ার্ড বসে, দ্যাট ইজ উইথ। তবে কিছু কিছু জায়গায় তোমরা হয়তো এই ওয়ার্ডটা শুনে থাকবে কোপ আপ উইথ বা কোপ উইথ আপ, এরকম একটা টার্ম শুনতে পারো, কোপ আপ, ঠিক আছে। তো কোপ আপ কথাটা না একসাথে, ওই আপটা কিন্তু ওর প্রিপোজিশন নয়। তো তোমাদের কনফিউজড করার জন্যই অ্যাকচুয়ালি অপশানে এতে আপ কথাটা দিয়েছে। তো এখানে কিন্তু আপ হবে না, এখানে অ্যান্সার মানে অ্যান্সারটা হবে হচ্ছে উইথ, কোপের পরে উইথই হয়। যদি ওয়ার্ডটাতে কোপ আপ থাকতো দেন নো প্রবলেম। তো কোনো কোপ আপ কথাটার মানে হচ্ছে ডিল করা কোনো জিনিসের সাথে, যে সেই প্রেশারটার সাথে ডিল করে উঠতে পারছে না। তো এটার অ্যান্সার হবে হচ্ছে হি ক্যান নট কোপ উইথ দ্য প্রেশার। এরপর প্রিপোজিশন, এটা ভোকাবুলারি। 16তে দেখো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, মানে হচ্ছে কি যারা মার্জিনালাইজড বা সংখ্যালঘু বা যারা নিচু বলতে পারো, তো তাদের দিকে কখনো খারাপভাবে কিছু করতে নেই। এবার কি করতে নেই সেটাই অপশান জানতে চাইছে। লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। তো এটা যদি তুমি নাও জানো না, তাও আমার মনে হয় তুমি অ্যান্সারটা পারবে। লুক ডাউন মানে নিচু হয়ে তাকানো, বাকিগুলো কোনোভাবেই নিচু চোখে দেখা বা নিচু হয়ে দেখানো এরকম কোনো কিছুই নয়। লুক ইনটু, লুক থ্রু এগুলো হচ্ছে দেখাকে বোঝায়, আর লুক ডাউন মানে হচ্ছে খারাপ চোখে তাকানো বা খারাপ জিনিস। তো সেটাই বলছে নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজ, যারা নিচু বা যারা সংখ্যালঘু বা যাই বলো না কেন, যারা আনপ্রিভিলেজড, ঠিক আছে, তাদের দিকে কখনো হেয় চোখে বা ছোট চোখে দেখতে নেই তাদেরকে। তো এটাও আসছে তোমার ফ্রেজাল ভার্ব, তো সেক্ষেত্রে এটা ভোকাবুলারি আসছে। তো এরপরে দেখো আমরা 17 নম্বর কোশ্চেনটা দেখবো, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দি ওয়ার্ড, ঠিক আছে। কি বলছে, ক্লাইম্যাকটিক। তো অপশানে কি কি আছে, কালমিনেটিং, ক্লাইমেট, টেম্পারেচার, অ্যাটমসফেরিক। তো প্রথমত বলে রাখি এটা ক্লাইমেট বলেনি, অপশানটা কোশ্চেনটা মানে ইয়েটা দেখবে, ওয়ার্ডটা ভালো করে দেখো, ক্লাইম্যাকটিক, ক্লাইম্যাকটিক। তো এটা আসছে কোথার থেকে, ক্লাইম্যাক্স থেকে। তো আমরা ক্লাইম্যাক্স শব্দটা কখন ব্যবহার করি, যখন কোনো কিছুর চূড়ায় বা শীর্ষে উঠে যায়, পিক, রাইট। তো সব কিছুর শীর্ষে যেটা ওঠে, চূড়ান্ত পর্যায়ে যেটা যায়, সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলি বা ক্লাইম্যাকটিক বলে থাকি। তো যেটার একমাত্র মানে হচ্ছে কালমিনেটিং, বাকিগুলো ক্লাইমেট, টেম্পারেচার, অ্যাটমসফিয়ার যে সবকটাই তোমার ওই জিওগ্রাফির কনসেপ্টের সাথে যাচ্ছে, কোনোটাই ক্লাইম্যাক্স বা চূড়ার সাথে যাচ্ছে না। তো এই অপশানগুলো দেওয়া হয়েছেই তোমাদের কনফিউজ করার জন্য। যারা একদম বিগিনার তারা হয়তো ভাবতে পারে একই রকম যখন, তার মানে এটাই হবে। যারা একদম পড়েনি, কেউ কেউ আমাকে অনেক সময় কমেন্ট করে যে দিদি আমি জাস্ট 1 মাস হলো পড়া শুরু করেছি, বা এই সবে গ্র্যাজুয়েশন হয়েছে, আমি WBCS এর ফর্ম ফিল আপ করতে চাই 2022-এ। তো এইগুলো অ্যাকচুয়ালি বোকামো, মানে তুমি তো প্রিপারেশান না নিয়ে যারা হুট করে বসে পড়ে না, তো তাদের এই সমস্যাটাই হয়। ওরা অ্যাকচুয়ালি ইচ্ছাকৃত এই অপশানগুলোই দেয়, যে যাদের বিগিনাররা ঘাবড়ে যায়, ওরা মনে হবে যে এটাই হয়তো হতে পারে, যাদের পড়া নেই। আর ডেফিনেটলি যাদের পড়া আছে তো তাদের কোনো অসুবিধাই হওয়ার কথা না। আচ্ছা, তো এটার অ্যান্সার হবে হচ্ছে এ, কালমিনেটিং, পাশে লিখে রাখো সিনোনিম ভোকাবুলারি, যেটার মানে হচ্ছে পিক বা ক্লাইম্যাক্স। বাংলা মানে না জানবে, পাশে লিখে রাখবে। আমি নিজেও কিন্তু এখনও কিন্তু প্রত্যেকটা যে মানে জানি না তার পাশে মানেগুলো লিখে রাখি। এরপর 18 নম্বর দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, আমি শিওর ছিলাম যে আমি তার সাথে দেখা করেছি, ঠিক আছে, করেছি। অপশান কি কি আছে, আই উড মিট হিম, আই উইল মিট হিম, আই শ্যাল মিট হিম, আই শুড মিট হিম। তো শ্যাল, উইল দুটোই ইয়েতে হবে, ভবিষ্যতের কথা বলছে, ঠিক আছে। আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম, এটা পাস্টে বলছে। তো সি আর বি প্রথমেই বাদ হয়ে গেল, রয়ে গেল উড আর শুড। তো শুড কথাটা কখন ব্যবহার হয়, শুড কথাটা ব্যবহার হয় যখন কোনো কিছু তোমাকে করতে বাধ্য, ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত, মানে দ্যাট মিনস ইউ মাস্ট ডু ইট, ঠিক আছে। সেই রকম ক্ষেত্রে মেনলি শুডটা বেশি ব্যবহার হয়। ইভেন এক্ষেত্রে গ্রামাটিক্যালি বলো বা সঠিক বলো, একমাত্র উডটাই যায়, ঠিক আছে। মানে হচ্ছে তোমার আমি শিওর ছিলাম যে এর সাথে আমি দেখা করেছিলাম, তো এক্ষেত্রে আই উড মিট হিমটাই একমাত্র যাবে। অপশান এ, এটার পাশে লেখো গ্রামার, ঠিক আছে। 18 নম্বর গ্রামার। 19 নম্বর, কারেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ দি ফলোয়িং সেন্টেন্স। প্যাসিভ ফর্ম মানে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ কখন আসে, ভয়েস চেঞ্জে আসে, মানে গ্রামার। পাশে লিখে রাখো ভয়েস চেঞ্জ ভিসি, ব্র্যাকেটে লেখো জি। অরেঞ্জ টেস্ট সোর ইজ, ঠিক আছে, মানে কি, কমলা লেবু খেতে টক। তো এটাকে আমি প্যাসিভে বললে কিভাবে লিখতে পারি, তো কখন তুমি বুঝবে কমলা লেবু টক হয়, যখন তুমি খাবে তারপর। তো যদি তুমি নাই খাও তাহলে তুমি কি করে বুঝবে। তো অপশান কি কি আছে, অরেঞ্জ ইজ টেস্টেড সর, না, যখন কথাটা আসলো কখন, নেই এখানে।
অরেঞ্জ ইজ সোর আফটার টেস্টিং, খাওয়ার পরে তোমার টক লাগছে। খাওয়ার পরে কি টক লাগে? মুখে দিলেই তো টক লাগবে, মানে খেতে খেতেই তো টক লাগে। অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড, যখন তুমি খাবে তখনই তোমার টক লাগবে। অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সোর, অরেঞ্জটা টকের মতো খেতে। এটা তো শুনেই বোকা বোকা ভুল লাগছে। অপশান সি হবে অ্যান্সার, মানে কি যখন আমি অরেঞ্জটা খাবো ঠিক তখনই আমার সোর মানে টক ফিলিং আসবে। তো অরেঞ্জ ইজ টেস্টেড অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড, যখন এটা খাওয়া হবে তখনই এটা টক লাগবে। তো অপশান সি গ্রামার, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এরপরে আসবো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এই সেম জিনিস আগের দিনের মানে 2021-এর কোশ্চেনেও আমরা বলেছিলাম, যখনই সময় টাইপের থাকবে বাই হবে। ওয়াচ যদি বলে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কটা বাজে, তো এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। ঘড়িতে যদি টাইম জিজ্ঞেস করে বাই ইউর ওয়াচ হবে, ঠিক আছে। তো অপশান এ হবে অ্যান্সার, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। বাই 21-এ দেখো সিলেক্ট দ্য কারেক্ট অপশান, এবং এটা কি হচ্ছে, এটা প্রিপোজিশন, ঠিক আছে। সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই নিড আ ড্যাশ নোট। এটা কি বলছে, 500 রুপিস, কার 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 পেছনে এস আছে, প্রথমটার অপশানের পেছনে রুপির পেছনে এস রয়েছে। বিতে বলছে 500 রুপি, কোনো এস নেই। তারপরে বলেছে 500 রুপিস, এখানে বলছে কি 100-এর পেছনে এস রয়েছে, মানে 100 প্লাস রুপি, দুটোর পেছনেই এস রয়েছে। ওটা তো প্রথমেই বাদ, কারণ দুটোর পেছনে কখনো এস থাকতে পারে না, যে কোনো একটার পেছনে এস থাকে। 500 রুপি, তো এটাও বাদ। তো সি আর ডি প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। যদি তোমার কোনো কনফিউশন আসে তো এই এ আর বি এর মধ্যে মেবি আসতে পারে 500 রুপি না 500 রুপিস। তো এটা জেনে রাখো, টাকাটার যে অ্যামাউন্টটা থাকে সেটা অলওয়েজ কিন্তু ওই টাকাটার অ্যামাউন্টেই থাকবে, পেছনে কোনো এস টেস বসবে না। যদি এস বসে সেটা রুপিটার পেছনে বসে, সেটা হচ্ছে ওই রুপি কথাটার পেছনে বসবে। 500 রুপিস মানে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসবো কোথায়, 22 নাম্বার। 22-এ, আর এটা তোমার গ্রামাটিক্যালে ছিল। 21-এ 500 রুপিস মানে হচ্ছে রুপিসের লাস্টে যেটাতে এস রয়েছে। 22-এ বলো টিক দ্য কারেক্ট অপশান, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, এটাও সেম টাইপ, ওটাও এই গ্রামারের প্লুরাল আর সিঙ্গুলার ফর্মের মধ্যেই রয়েছে। ডটার ইন ল, ইন লজ, ডটার্স ইন লজ, প্রথমে বি প্রথমেই বাদ, দুটো জায়গায় যেই এস দেখবে বাদ দিয়ে দেবে সেটাকে। ডটার্স ইন ল, ঠিক আছে, ডটার ইন ল, তো বি আর ডি প্রথমেই বাদ। কেন? একটাতে দুটোই এস আছে আর একটাতে একটাও এস নেই, তো বি আর ডিকে প্রথমেই বাদ দিয়ে দাও। কনফিউশন যদি হয় হতে পারে এ আর সি এর মধ্যে, কিসের কারণে, ডটার ইন লজ নাকি ডটার্স ইন ল। তো এখানে একটু বলে রাখি, ডটার্স ইন ল মানে হচ্ছে বৌমা বা ছেলের বউ, রাইট। তো এক্ষেত্রে ইন ল কথাটার মানে হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এখনও ছেলের বৌমা আজও টর্চার হয় গ্রামের বা রিমোট ভিলেজেস দিকে, সেটাই বলতে চেয়েছে। তো এখানে বৌমাদেরকে সংখ্যায় বেশি বলেছে, শ্বশুর বাড়িগুলোকে সংখ্যা বলেনি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস জানবে, বৌমাদের যেহেতু সংখ্যায় প্লুরাল ফর্মে রয়েছে, তো ডটার্সের পরে মানে মেয়ের বানানটার পরে এসটা বসবে, আর ইন ল হচ্ছে শ্বশুর বাড়ি, তো সেক্ষেত্রে কিন্তু লজের পরে এস বসবে না। ডটার্স ইন ল মানে অপশান রয়েছে সি, সি হবে অ্যান্সার, ডটার্স ইন ল। কারণ কি, এটা প্লুরাল ফর্মে যেহেতু দিয়েছে, ডটার ইন ল হতে পারতো যদি একটা বউয়ের কথা বলতো, যে অমুকের বৌমা অত্যাচারিত হচ্ছে, তাহলে ওটা ডটার ইন ল হতো। বাট এখানে তো তা বলেনি, এখানে বলেছে আর কথাটার মানে অনেকগুলো, এখানে তো ইজ বলেনি, ডটার ইন ল ইজ তো বলছে না, এখানে তো আর বলছে, দ্যাট মিনস অনেকগুলো বৌমাদের কথা বলছে। তো সেক্ষেত্রে এটা ডটার্স ইন ল, বোঝা গেছে গ্রামার। এরপর 23-এ দেখো, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। এবার অপশান কি দিয়েছে, আই হোপ, আমি আশা করবো পেশেন্টটা মারা যাবে, এটা হতে পারে, তো শুনেই বোকা লাগছে। আই থিঙ্ক, আমার মনে হচ্ছে পেশেন্টটা মারা যাবে। আই সি, আমি দেখলাম পেশেন্টটা মারা যাবে। আই এম অ্যাফ্রেড, আমার খুব দুঃখ হচ্ছে বা খারাপ লাগছে যে পেশেন্টটা মারা যাবে। তো এক্ষেত্রে কি হতে পারে, ডেফিনেটলি গ্রামাটিক্যালি বলো বা সেন্স অফ হিউমার যদি থাকে, নিশ্চয়ই এটা হতে পারে না। ডেফিনেটলি হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে আই থিঙ্ক, বাট এখানে থিঙ্কের থেকেও আই এম অ্যাফ্রেডটা বেশি যাচ্ছে, বিকজ তোমার ভয় লাগছে, তোমার খারাপ লাগছে, রাইট, যে তোমার পেশেন্টটা মারা যাবে। তো ডাক্তার নিশ্চয়ই সেটা নিয়ে, ইদার যদি ডাক্তারের মনে হয় কারোর পেশেন্ট মারা যাবে, ডাক্তারের নিশ্চয়ই আনন্দ হবে না, হোপ করবে না, নিশ্চয়ই সে তখন তার খারাপ লাগবে, ভয় পাবে, আই এম অ্যাফ্রেড, বা আমি দুঃখিত যে আমি তাকে বাঁচাতে পারলাম না। তো সেটাই বলছে, আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, এটা কি আসছে, গ্রামাটিক্যাল ফর্ম। 24, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, fill in the blank with the right verb form. এতে বলছে হ্যাভ টেকেন, উই হ্যাভ টেকেন আওয়ার ডিনার লাস্ট নাইট। অপশান বিতে বলছে উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, উই হ্যাড টেকেন আওয়ার ডিনার লাস্ট নাইট, উই টেক। প্রথমেই বলি সি আর ডি প্রথমেই বাদ,
হ্যাড টেকেন হয় না, এখানে পারফেক্টের কোনো প্রশ্নই আসছে না, একদম সিম্পল দিয়ে ভাবতে হবে। আমরা আগের দিন রাতে খাবার খেয়েছিলাম, তো এটা কি বিশাল কিছু, মানে অনেক দিন আগে হয়ে গেছে? একেবারেই নয়। টেক আগের দিন, তো আমি বর্তমানে কি করে আসতে পারি? এখানে কোনোভাবে টেক হবে না। তো সিআরডি প্রথমেই বাদ হয়ে গেল। এবার তোমার মনে একটু কনফিউশন আসতে পারে, উই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন, এই ধরনের কথা তো আমরা বলে থাকি, রাইট? একদম যে বলি না তা তো না। এটাও এও হতে পারে, বিয়ে হতে পারে, যাদের একটু কনফিউশন আসতে পারে। বাট একটা জিনিস জানবে, আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম, অলওয়েজ সিম্পলি ভাববে। এখানে এটা সিম্পল পাস্টে রয়েছে, উই টুক, আমরা খেয়েছিলাম, উই টুক মানে আমরা খেয়েছিলাম, উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। কারণ এখানে তো এমন কিছু বিশাল কিছু এক্সট্রা লাইন টাইন দিয়ে বলছে না, একদম সিম্পলভাবে ভাবো না, উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, আমরা আগের দিন রাতে আমাদের খাবার খেয়েছিলাম, সিম্পল পাস্টে রয়েছে, তো সিম্পল পাস্টে উই টুক হয়। এরপরে অপশান বি হবে অ্যান্সার। এটাও কিন্তু তোমার গ্রামারের মধ্যে পড়ছে, যেহেতু ভার্বের ফর্ম। এরপর আসবো হচ্ছে ইমপ্যাশেন্ট মিনস, ইমপ্যাশেন্ট কথাটার মানে কি? তো এটার আসছে সিনোনিম ভোকাবুলারি ফর্মে। অপশান কি কি আছে? আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আনইমোশনাল। তো এটার মানে হয় তোমাকে জানতে হবে, আদারওয়াইজ যদি তুমি না জানো আর তুমি যদি একদম বিগিনার হও, কোনো দিনই এই ওয়ার্ডটা শোনোনি পড়োনি, আমি বলবো অ্যাটেম্পটই করো না। কেন বলছি? তোমাকে বোকা বানাবার জন্যই এই অপশান বি, সি, ডি এগুলোকে দেওয়া হয়েছে। কারণ কি, তোমার এই যেই মনে হবে ইমপ্যাশন্ট, তার মানে হয়তো যার প্যাশন নেই সে হয়তো ইমপ্যাশন্ট। তো একেবারেই তা নয়, ইমপ্যাশন কথাটা একদম আলাদা একটা টার্ম। এখানে ইমটাকে প্রেফিক্স হিসাবে বসানো হয়নি, প্যাশনের আগে বসানো হয়নি। এই ইমপ্যাশন ইটসেলফ আ টার্ম, মানে হচ্ছে উৎসাহী বা আবেগপূর্ণ, বা যে আর্ডেন্ট, মানে যার ভীষণ, বলে না আই অ্যাম ইউর আর্ডেন্ট ফলোয়ার, আমি তোমার একদম ডাইহার্ট ফ্যান বা ডাইহার্ট ফলোয়ার, মানে কি আমি প্রচণ্ড মন থেকে তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ভক্তি করি, উৎসাহী আমি তোমার ব্যাপারে। তো সেই আর্ডেন্ট কথাটার মানে হচ্ছে তোমার হচ্ছে ইমপ্যাশন্ট, মানে খুব উৎসাহী বা আবেগপূর্ণ, বা বলতে পারো যে ভীষণভাবে ডেডিকেটেড। যদি ইংলিশে বলি আর্ডেন্ট মানে হচ্ছে ডেডিকেটেড, তো ইমপ্যাশন্ট মানেও ডেডিকেটেড। আর বাকিগুলো কোনোটাই যায় না। ডিসপ্যাশনেট মানে ঠিক তার উল্টো হয়ে যাচ্ছে, যার আবেগ নেই। প্যাশনলেস মানেও আবেগ নেই, আনইমোশনাল মানেও আবেগ নেই। তো বাকি তিনটে কোনোভাবেই যায় না। তো সুতরাং একদমই যদি না জানো সেক্ষেত্রে না করাই বেটার হবে। যদি তুমি এই তিনটের মধ্যে কনফিউশন এসে থাকে, বা তোমার যদি আগে কখনো প্র্যাকটিস করতে গিয়ে তিনটের মধ্যে কোনো একটা অ্যান্সার বলে মনে হয়ে থাকে, যারা একদম বিগিনার তাদের কথা বলছি, আমি বলবো না করাই বেটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে, কারণ আমাদের 25টা করতে হবে, এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই। সঠিকভাবে যদি 20-22টাও করে আসতে পারি, যে কটা ঠিক হবে আমরা জানবো, সে কটাই এনাফ, ঠিক আছে? তো আজকে আমাদের এই 25টা কোশ্চেন কমপ্লিট হলো, এবং এটা হচ্ছে সিনোনিম থেকে। এবার আমরা গুনে দেখবো ভোকাবুলারি থেকে কটা আসছে, সিনোনিম থেকে, সরি গ্রামার থেকে কটা আসছে। আচ্ছা, গ্রামারগুলো আগে গুনি আমরা জেনারেলি, বাট অলমোস্ট ওই একটা গুনলেই দুটো বেরিয়ে যায়। আচ্ছা, 1 নাম্বার গ্রামার, 4 নাম্বার গ্রামার, 5 নাম্বার গ্রামার, 7 গ্রামার, 10 গ্রামার, 11 গ্রামার, 13 গ্রামার, 18 গ্রামার, 19 গ্রামার, 21 গ্রামার, 22 গ্রামার, 23, 24 দুটোই গ্রামার, 23, 24 দুটোই গ্রামার। তো সেই হিসেবে আমরা কটা পেলাম গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা গ্রামার, 12টা ভোকাবুলারি। 13টা গ্রামার, 12টা ভোকাবুলারি। তো আগের দিনের ক্লাসে 2021-এর ক্লাসে আমি কি বলেছিলাম, যে ডোন্ট বি জাজমেন্টাল, একটা ক্লাস করেই ভেবে নেবে না ভোকাবুলারির ওয়েটেজ বেশি। আগেরবার আমরা দেখলাম 19টা 20টা মতো ভোকাবুলারি ছিল, 5-6টা মতো গ্রামার ছিল। তো এটা কিন্তু এভরি ইয়ার রোটেট হতে থাকে, কখনো গ্রামার ওপরে চলে যাবে, কখনো ভোকাবুলারি নিচে চলে আসবে, কখনো দুটো সমান সমান থাকবে, কখনো একটা বেশি একটা কম থাকবে। তো এর জন্য কোনো কিছু আগে থাকতে ভেবে নেবে না, প্রেডিক্ট করে নেবে না যে আমি এটাই পড়ে যাবো তো এটাই করে আসবো। যদি শুধু ভোকাবুলারি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে এই 13টা কোশ্চেনে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, যাদের একটু গ্রামারের বেস ছোটোবেলা থেকে ভালো ছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে বা ইংলিশ পড়তে বা গ্রামার পড়তে ভালো লাগতো, তাদের এইগুলোতে অসুবিধা হয় না। আমি নিজে খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে, কলেজ লাইফে আমি কখনোই আহামরি কিছু স্টুডেন্ট ছিলাম না। যেটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আফটার কলেজ লাইফ আমার হয়েছে, এবং সেটা আমার নিজের টোটালটা সেলফ ইমপ্রুভমেন্ট, আমি নিজে করেছি। কোনো টিচারের অবদান বা কোনো কেউ কিছু ইংলিশ শিখিয়ে দিয়ে গেছে এরকম বিষয় না, একদমই খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম। তো সেই হিসেবে বলতে পারি, আমি যদি পারতে পারি তোমাদের না পারাটা এমন কোনো বড় ব্যাপার না। এগুলো খুব সিম্পল গ্রামারে কোশ্চেনগুলো থাকে, একটু বেসিক ইংলিশ ভার্সনের বই পড়লে আর ওভার দি পিরিয়ড অফ টাইম নলেজ গেইন করতে করতে ঠিকই হয়ে যায়। কারণ গ্রামার জিনিসটা একদম
মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকু 3 মাসের মধ্যে যদি রেডি না থাকে সেক্ষেত্রে খুব ডিফিকাল্ট। আর আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারটা সলভ করো, তার সাথে একটু প্র্যাকটিস সেট যদি করতে পারো এই বইগুলোর মধ্যে, যেমন এসপি বক্সির বইটাতে লাস্ট ক্লাসে আমি বলেইছিলাম যে প্র্যাকটিস সেট যেরকম থাকে সেগুলো করতে পারো, ঠিক আছে? তো এগুলো করো, আমার মনে হয় হয়েই যাবে। আর এরপর তো আমাদের আরও ক্লাস হবেই, আশা করবো ক্লাসগুলো করতে করতে তোমাদেরও অনেকটা ইমপ্রুভ হবে। তো ডেফিনেটলি আর বেশি বড় করবো না, যদি ক্লাসগুলো থাকে মানে দ্বারা হেল্প হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাতে পারো। আর আজকের ভিডিওটা আর বড় করলাম না, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এবছর WBCS এর প্রিপারেশন নিচ্ছে, সেটাই আমার কাছে বড় পাওনা হবে, আর কিছু নয়। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।